আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়। সময়, স্মৃতি, সম্পর্ক, প্রিয়জন, কাছের মানুষ, আরও অনেক কিছু। কিন্তু আজ সেই সব হারিয়ে যাওয়া নিয়ে আমরা কথা বলবো না। আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য বইতে থাকা প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম নিয়ে। লিখেছেন শ্রী পান্থ, যার প্রকৃত নাম নিখিল সরকার। এই প্রবন্ধটা আজ আমরা লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ সহ সম্পূর্ণ আলোচনা করব। এবং তুমি যদি আগামী 40 থেকে 50 মিনিটের এই ভিডিওটা একটুও না কেটে সম্পূর্ণটা একবারও মনোযোগ দিয়ে দেখো, এই প্রবন্ধ থেকে যত ধরনের প্রশ্ন আসবে তুমি পরীক্ষাতে লিখতে পারবে। কত ধরনের প্রশ্ন আসে? এই প্রবন্ধ থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী 1 নম্বরের শর্ট এমসিকিউ, এসএকিউ এই ধরনের প্রশ্ন আসবে এবং 5 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে। তাহলে যে আলোচনাতে ছিলাম, নিখিল সরকার বা শ্রী পান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম, গল্প নয় কিন্তু প্রবন্ধ। তোমাদের মনে প্রথম প্রশ্ন জাগবে, প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে, মূল গ্রন্থের নাম কি? একাধিক বইয়ে একাধিক তথ্য লেখা আছে। সঠিক উত্তর হারিয়ে যাওয়া কালি কলম ও মন এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নামটা মনে রাখবে, হারিয়ে যাওয়া কালি কলম ও মন এই আর কি প্রবন্ধ গ্রন্থ বা এই গ্রন্থ থেকে আমাদের আজকের আলোচ্য প্রবন্ধটি নেওয়া হয়েছে। তোমরা জেনে অবাক হবে, শ্রী পান্থ কিন্তু পেশাগতভাবে একজন সাংবাদিক ছিলেন। প্রথম জীবনে যুগান্তর পত্রিকায় তিনি আর কি চাকরি করতেন। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় দপ্তরে তিনি চাকরি করতেন। কেন এই তথ্যটুকু জানালাম? আমরা যখন এই প্রবন্ধ আলোচনা শুরু করব, এই প্রবন্ধের প্রথম অনুচ্ছেদেই এই জিনিসটা আমাদের ক্ষেত্রে প্রয়োজন হবে বলেই বললাম। যাই হোক, মূল আলোচনা শুরু করব। তোমাদের অনুরোধ করছি, সম্ভব হলে তোমরা সামনে পাঠ্য বইটা মেলে ধরো আর আমার আলোচনাটা ফোনে শোনো, হেডফোন ব্যবহার করেও শুনতে পারো। যাদের হাতের কাছে বই নেই তারা স্ক্রিনের ওপর আমরা বই দেখাবো, সেটা দেখে দেখেও পড়াটা বুঝে নিতে পারো। শুরু করছি মূল আলোচনা। হারিয়ে যাওয়া কালিকলম লিখেছেন শ্রী পান্থ, যার প্রকৃত নাম নিখিল সরকার। আমরা প্রথম যে অনুচ্ছেদ দেখতে পাচ্ছি, এখানে প্রাবন্ধিক নিজের অফিসের বর্ণনা দিয়েছেন। কথায় বলে, কালি কলম মন লেখে 3 জন। অর্থাৎ বাংলা প্রচলিত প্রবাদ অনুযায়ী কালি, কলম আর লেখার মতো মন, এই 3টে জিনিস থাকলে তবে গিয়ে লেখালেখি হয়। কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। প্রাবন্ধিক সংবাদপত্রের অফিসে চাকরি করতেন, কিন্তু একমাত্র উনিই কলম দিয়ে লিখতেন। অফিসের সবাই তাহলে কিভাবে লিখতেন সেটা একটু দেখে নিই। আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, অর্থাৎ কম্পিউটারের যে মনিটর সেটা। তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। তোমরা জানো কম্পিউটারে কিবোর্ড থাকে, প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ, মানে একটা করে আর কি বর্ণ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। যেখানে কম্পিউটারে টাইপ করা হয়, তুমি গেলে দেখতে পাবে যে যিনি টাইপ করছেন তিনি অনবরত জাস্ট কিবোর্ডগুলো টিপে টিপে টাইপ করে যাচ্ছেন। মাঝে মাঝে একটু ওই সামনে স্ক্রিন বা টিভির মতো যে কাচের পর্দা রয়েছে সেই মনিটরের দিকে তাকিয়ে দেখছেন লেখা কোথাও কিছু ভুলভ্রান্তি আছে কিনা। এখানে প্রাবন্ধিক সরাসরি জানালেন, আমি কলম দিয়ে লিখি আর আমার অন্যান্য সহকর্মী বন্ধুরা ভালোবেসে আমার লেখাকে ছাপার জন্য এভাবে টাইপ করে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। কলম, কারো সঙ্গে কলম নেই। যদি বা কারো কাছে গলা শুকনো ভোতামুখো একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। যদি কোনোদিনও কলম নিয়ে যেতে ভুলে যাই তবে বিপদ হয়, কারো কাছেই কলম পাওয়া যায় না। যদিও বা কারো কাছে গলা শুকনো ভোতামুখো মানে একদম ভাঙাচোরা আর কি দুর্বল কলম একটা পাই,
ভাঙাচোরা যা ঠিক ঠিকানা নেই এরম একটা কলম পাই, তবে তা দিয়ে লিখে আমার সুখ নেই। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার কাজ সারতে হয়। অথচ আমাদের আপিস, সবাই বলে লেখালেখির অফিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল। আবার উনি একটা প্রবাদের ব্যবহার করছেন, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কালি নেই কলম নেই, আমি বড় মুন্সি হয়ে গেলাম। মুন্সি কাদের বলে? যারা কেরানি, যারা লেখালেখির কাজ করেন, অর্থাৎ পণ্ডিত ব্যক্তি হচ্ছেন মুন্সিরা। তো বাংলায় একটা কথা প্রচলিত আছে, তোমরা জানো, ঢাল নেই তরোয়াল নেই আমি হলাম বড় নিধিরাম সর্দার। ঠিক এই রকম আমাদের কালি নেই কলম নেই, আমি বড় মানে পণ্ডিত হয়ে গেলাম, বড় মুন্সি হয়ে গেলাম। কালগুণে বুঝিবা আমরাও তাই। আজ সময়ের ফেরে কালের গুণে বুঝতে পারছি আমরাও তাই। কালি নেই কলম নেই, অথচ আমরা মুন্সি, আমরা লেখক, আমরা বিখ্যাত ব্যক্তি। এটাই আর কি প্রাবন্ধিক মূলত এই জায়গাতে বোঝালেন। পরবর্তী অনুচ্ছেদ, এখানে আমরা দেখব প্রাবন্ধিক কিভাবে ছোটবেলাতে কলম আর লেখার খাতা বানাতেন। আমি গ্রামের ছেলে। ৫০-৬০ বছর আগে আমার মতো যারা বাংলার অঁচপাড়াগায় জন্মেছেন, অঁচপাড়াগায় বলতে প্রচণ্ড গণ্ড গ্রামে জন্মেছেন, তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কী সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে? না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, অর্থাৎ প্রাবন্ধিকারা ছোটবেলাতে কলা পাতাতে লেখালেখি করতেন, খাতার বদলে আর কি। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টার মশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। সহজ কথায় এই জায়গাতে আমরা দেখলাম রোগা বাঁশের কঞ্চি কেটে প্রাবন্ধিকেরা কলম বানাতেন। কঞ্চির মুখ শুধু ধারালো বা সূচালো করলে চলতো না, মুখটা চিরে দিতে হতো, তাহলে কালি গড়িয়ে ধীরে ধীরে পড়তো। কোথায় পড়তো? লেখার পাতে। ছোটবেলায় তিনি কিসে লিখতেন? তিনি লিখতেন কলা পাতার ওপর। সেগুলোকে কেটে বান্ডিল করে স্কুলে হোম টাস্ক করে নিয়ে যেতেন। মাস্টারমশাই দেখে, যেমন আমরা কোনো ধরো নাগরদোলায় উঠতে গেলাম, কোনো সিনেমা হলে গেলাম, টিকিট দিলে যেমন অর্ধেকটা ছিঁড়ে বোঝায় এটা ইনভ্যালিড, ঠিক তেমন মাস্টারমশাই খাতাটা দেখা হয়ে গেলে আড়াআড়ি ছিঁড়ে দিতেন। আর ওনারা এটা পুকুরে ফেলে দিয়ে আসতো। কেন? রাস্তায় ফেলে দিলে যদি গরু খেয়ে নেয় তাহলে অমঙ্গল। আগেকার দিনে একটা ধারণা বা একটা কুসংস্কার মানুষের মনে প্রচলিত ছিল। কি সেটা? যে তোমার লেখা অক্ষর যদি গরু খেয়ে নেয় তাহলে তোমার বিদ্যা বুদ্ধি গরুর পেটে চলে যাবে। এ প্রসঙ্গে একটা প্রবাদ রয়েছে, গরুকে অক্ষর খাওয়ানো পাপ, ওর কাছে ক অক্ষর গোমাংস। গোমাংস, গরুর মাংস। হিন্দুদের কাছে গরুর মাংস কি? একটা নিষিদ্ধ খাদ্যদ্রব্য। ঠিক তেমন এখানে বোঝানো যে ওর কাছে মানে গরুর কাছে ক খ এই অক্ষরগুলো গরুর মাংসের মতো নিষিদ্ধ। অর্থাৎ আমাদের কাছে বা হিন্দু যারা তাদের কাছে যেমন গরুর মাংস খাওয়াটা নিষিদ্ধ, ঠিক তেমনি গরুর কাছে, গরুদের ক্ষেত্রে অক্ষর খাওয়াটা নিষিদ্ধ। এটাই এখানে বোঝানো হয়েছে। এবারের প্যারায় আমরা যেটা দেখব বা পড়ব, এটা কিন্তু অনেক স্কুলের টেস্ট আর ফার্স্ট সামেটিভে প্রশ্ন হিসেবে আসতে চলেছে। প্রাবন্ধিকেরা কিভাবে কালি তৈরি করতেন। একটা সত্যি কথা আমায় বলবে, আলোচনাটা তোমার কেমন লাগছে? একটা এত বড় প্রবন্ধ যেটা তোমাদের কাছে জটিল বলে মনে হয়, যেটা থেকে পরীক্ষাতে 7 নাম্বারের প্রশ্ন আসবেই আসবে, ফাইনালে, টেস্টে, এমনকি ফার্স্ট সামেটিভেও এখান থেকে প্রশ্ন থাকে, সেই প্রবন্ধ পড়াচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। এই রকমভাবেই অন্যান্য গল্প কবিতাও আমি আলোচনা করে দিয়েছি, সেগুলো দেখতে চাইলে আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টটা অবশ্যই দেখে নিও। আর তোমার যে বন্ধু বা বান্ধবী এই প্রবন্ধ ভালোভাবে বুঝতে পারছে না, তাকে অবশ্যই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের, অর্থাৎ আমাদের পরিবারের এই ভিডিওর লিঙ্কটি
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে অবশ্যই শেয়ার করে দাও। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন, অর্থাৎ বয়স্করা, ভালো কালি তৈরির পদ্ধতি বা ভালো কালি তৈরির কৌশল ছড়ার মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দিতেন। কী ছিল সেই ছড়া? একদম মুখস্থ করবে। তিল, ত্রিফলা, শিমুল, ছালা। তিল, ত্রিফলা, ত্রিফলা হচ্ছে আমলকি, হরিতকি, বহেড়া, এই তিনটে ফল শুকিয়ে আর কি গুঁড়ো করে অনেকে খায় টায়, আয়ুর্বেদিক ওষুধ। আর এগুলো ভেজালে ভীষণ কালি হয়, কোথাও যদি একটু ত্রিফলা ভেজানো জল পড়ে সেখানে মারাত্মক কালি হয়। তিল, ত্রিফলা আর শিমুল গাছের ছাল, ছাগ দুগ্ধে করি মেলা, ছাগির দুগ্ধ অর্থাৎ ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে লৌহ পাত্রে লোহায় ঘষি, লোহার পাত্রে রেখে লোহা দিয়ে ঘষে যদি কালি তৈরি হয় তাহলে কেমন হবে? ছিঁড়ে পত্র, ছিঁড়ে যাবে কাগজ, না ছাড়ে মসি, মসি মানে কালি, তবু সেই কাগজ থেকে কালি ছাড়বে না, এতটা টেকসই কালি হবে। ভালো কালি তৈরি করতে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। আমরা এত কিছুর আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। বাড়িতে রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই জলে হরিতকি ঘষত। হরিতকিও একটা ফল, পুজোতে লাগে, অনেকে পেটের সমস্যার জন্য খেয়ে থাকে। এটা ভেজালেরও ভীষণ আর কি কষ হয়, ভীষণ আর কি যদি এটা ভেজানো জল কোথাও লাগে ভীষণ কালি হয়। তো কেউ কেউ ওই কালো জলে হরিতকি ঘষত, কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে টকটকে লাল করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির দোয়াত, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এই প্রশ্নটা দিতেই পারে, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কী নিয়ে? এত বছর পর সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, মনে মনে কষ্ট হয় বই কি। প্রাবন্ধিক এখানে তার মনোবেদনা তুলে ধরেছেন যে আমরা এত কষ্ট করে খাতা বানাতাম, মানে লেখার পাত বানাতাম, কালি বানাতাম, তারপর কলম বানাতাম, এত কষ্ট করে লেখালেখি করতাম, আর আজকে সেই কলম হাতছাড়া হয়ে যাচ্ছে। মনে মনে সত্যিই কষ্ট হয়। এখান থেকে বিভিন্ন শট আসতে পারে, আমি একটু বলে নিই, পরবর্তী অনুচ্ছেদগুলোতে যাব। যেমন কথায় বলে, কালি কলম মন লেখে তিনজন। আর বাংলায় একটা কথা চালু ছিল, মানে একদম এই পৃষ্ঠার প্রথম লাইন আর শেষ লাইন, দুটো লাইনে যে দুটো বক্তব্য আছে ভালো করে পড়ে নেবে, এখান থেকে কিন্তু শর্ট দেওয়া হতে পারে। আর একটা প্রশ্ন দিতে পারে যে তবে তাতে লিখে আমার সুখ নেই বা দায়সারাভাবে কোনো মতে সেই দিনকার কাজ সারতে হয়। কোন দিনের কথা বলা হয়েছে বা কেন সুখ নেই? অর্থাৎ প্রাবন্ধিক যদি কলম নিয়ে অফিসে যেতে ভুলে যেতেন সেই দিনের কথা বলা হয়েছে, এটা দেখবে শর্টের জন্য। নেক্সট এখান থেকে যে তিনি কি দিয়ে কলম বানাতেন, অনেকে কঞ্চির জায়গায় কুঞ্চি লেখো, কয়রস্যু লেখো, এই বানানটা ভালো করে দেখবে যে রোগাবাসের কঞ্চি, কুঞ্চি নয় কিন্তু। তারপর বড়রা কি শিখিয়ে দিয়েছিল, কেন হোম টাস্কের খাতা আর কি ফেলে দিতে হতো পুকুরে, তারপর বান্ডিল করে কি নিয়ে যেত, এগুলো একটু দেখবে। এখানে কালি তৈরির পদ্ধতি এবং কালি তৈরির জন্য যে ছড়া একদম ভালোভাবে মনে রাখবে বা মুখস্থ করবে। তারপর এই যে কি দিয়ে তাদের প্রথম লেখালেখি প্রাবন্ধিকের, এটাও কিন্তু মনে রাখবে। এবার একটু প্রাবন্ধিক চলে যাবে এই পর্বে, তিনি ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে বোঝাতে চাইবেন, আমি যদি আজ না জন্মে আজ থেকে বহু বছর আগে অন্য সভ্যতাতেও জন্মাতাম, অন্য দেশেও জন্মাতাম, তবুও কালি কলমের প্রতি আমার ভালোবাসা অটুট থাকতো। কি বলছেন প্রাবন্ধিক? ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, মানে আমি যদি খ্রিস্টপূর্বাব্দে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তোমরা ইতিহাসে পড়েছো মিশরের নীল নদের তীরে সুমেরীয়, ফিনিশীয় এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল, যারা ইতিহাস পড়ান তারা আরও ভালো বলতে পারবেন। তো তিনি বলছেন আমি যদি এগুলো হতাম, তবে হয়তো নীল নদীর তীর থেকে নীল নদ, মিশরের বিখ্যাত নীল নদ,
সেই নীল নদীর তীর থেকে নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম। নলখাগড়া কি? এটা বাংলাতে বলা হয় খাগ বা তালিবস্বর আর স্বর, এক ধরনের শক্ত ঘাসের মতো। তোমরা প্রত্যেকেই দেখেছো সরস্বতী পুজোর সময় দুধ দিয়ে ডোবানো একটা কঞ্চির মতো কি যেন থাকে, কলমের মতো করে রাখা থাকে পুজোর সময়, ওটাই হলো স্বর, নলখাগড়া বা খাগ। প্রাবন্ধিক কি বলছেন? একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সুচলো করে কলম বানাতাম। তার মানে তিনি কি বলেছেন? মিশরের নীল নদের তীর থেকে বা নদীর তীর থেকে তিনি কি নিতেন, কিভাবে কলম বানাতেন বা তুলি বানাতেন, এটা মনে রাখবে। নেক্সট, হয়তো ফিনিশীয় আমি। ফিনিশীয় হলে প্রাবন্ধিক কি করতেন? বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, সেই আমার কলম। আমি যদি ওই রকম হতাম, বনের প্রান্ত থেকে একটা হাড় কুড়িয়ে নিতাম, সেটাই হতো আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলে আমার শ্রেষ্ঠ কারিগরেরা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। আমি যদি রোমের সম্রাট হতাম, আমার যারা কারিগরেরা তারা আমার হাতে একটা ব্রোঞ্জের শলাকা মানে ব্রোঞ্জের পেন তুলে দিত, যার পোশাকি নাম মানে যার ভালো নাম, ব্রোঞ্জের পেনকে কি বলা হয়? স্টাইলাস। এটা কিন্তু খুব দেয়, স্টাইলাস কি বা ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি, তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। সিজার যে কলম দিয়ে কাশকাকে আঘাত করেছিল, একবার জুলিয়াস সিজার তার প্রতিপক্ষ কাশকাকে আঘাত করেছিল কি দিয়ে? এই আর কি যে ব্রোঞ্জের শলাকা, সেটা দিয়ে। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। প্রশ্ন করা হলো কোন দিন? উত্তর হবে যেদিন সিজার তার প্রতিপক্ষ কাশকাকে ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস দিয়ে আঘাত করেছিল, সেই দিন। পরের প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য। চীনারা অবশ্য চিরকাল লিখে আসছে তুলিতে, তা বাদ দিলে সেই দিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা সর্বার্থেই শলাকা, এই জিনিসটা বুঝে নাও। জ্ঞানাঞ্জন শলাকা মানে কলম, আর শলাকা কথার অর্থ হলো কাঠি, সরু কাঠি। তো বলা হচ্ছে চীনাদের ওই তুলিটা বাদ দিলে আমরা যদি বিশ্বের ইতিহাসের দিকে ফিরে তাকাই, যত আর কি কলম তৈরি হয়েছে সবই কিন্তু শলাকা অর্থাৎ আর কি সরু কাঠির মতো দেখতে তৈরি হয়েছে। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালকের হোক, ব্রোঞ্জেরই হোক। আশা করি এটা তোমরা বুঝলে। এবার আমরা যাব পরের একটা ছোট্ট অনুচ্ছেদে। এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলেও দেখা যায় রকমারি কলম। হয়তো গ্রাম বাংলাতে আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কখন দেখা যায়? কাচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আজ আর চোখে পড়ে না, তার ইংরেজি নাম কুইল। আর একটা শর্ট গুরুত্বপূর্ণ, কুইল কি? পালকের কলমের ইংরেজি নাম। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। লর্ড কার্জন যখন দেখতেন বাঙালি সাংবাদিকেরা গরম গরম ইংরেজিতে ইংরেজদের সমালোচনা করে নানা রকম খবর লিখছেন, সেটা দেখে তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন বলতেন বাবু কুইল ড্রাইভার্স। এটা কে কাদের বলতেন? এখন পালকের কলম দেখতে গেলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। তুমি ধরো বললে আমায় একটা পালকের কলম দেখান তো। সত্যি কথা বলতে আজকের দিনে তুমি যদি আর কি পালকের কলম দেখতে চাও, তাহলে তেল রঙে আঁকা ছবি মানে তৈলচিত্র, আর ফটোগ্রাফ মানে ছবি তুলে রাখা আলোকচিত্র, এছাড়া কোনো গতি নেই। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের স্বমুন্সী ছবিতে দেখা যায় তাদের সামনে দোয়াতে গোজা পালকের কলম। কোন ছবিতে আমরা দেখতে পাবো? উইলিয়াম জোন্স ছিলেন বিখ্যাত গণিতবিদ। তো তার একটা ছবিতে আমরা দেখতে পাবো তার সামনে রয়েছে কলম। আর উইলিয়াম কেরি সাহেব কে ছিলেন? তিনি ছিলেন খ্রিস্টান মিশনারি, ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন। তার সঙ্গে স্বমুন্সী অর্থাৎ একটা ছবি আছে যেখানে উইলিয়াম কেরি সাহেব আর তার মুন্সি আছে। একটু আগে আমি বলেছিলাম মুন্সি মানে কি? মুন্সি মানে হলো কেরানি বা ক্লার্ক। তাহলে উইলিয়াম কেরি সাহেবের কেরানি বা মুন্সির নাম কি ছিল? রামরাম বসু। তো
তো একটা ছবি আছে যেখানে কেরি সাহেব আর রামরাম বসু রয়েছে, তাদের সামনে দোয়াতে গোজা রয়েছে পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বার করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনার, মানে পেন্সিল কাটা কলের মতো। তাতেও রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। পালকের কলম তো দূরস্থান, দোয়াতের কলমই বা আজ কোথায়? কোনো অফিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, কোন সব ফাঁকি মাত্র? অনেক অফিসে দেখা যায় আর কি টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম, এটা ফাঁকি। কেন? ওই দুটি কলম আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, অর্থাৎ ফাউন্টেন পেনের আদলে তৈরি, ফাউন্টেন পেনের মতো দেখতে কায়দা করে তৈরি বল পেন, এটাই বলা হয়েছে। তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। আমি বললাম কাকে ডট পেন বলা হয়? উত্তর, বল পেনকে। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়। সত্যিই দেখা যায়, জানো তো, আমি বনগা লোকালে যাতায়াত করি মাঝে মাঝে, এখনও কিন্তু বনগা লোকালে এক হাতে 7-8টা পেন 10 টাকায় বিক্রি হচ্ছে, এমন ফেরিওয়ালা কিন্তু দেখা যায়। সস্তা চূড়ান্ত, ফলে প্রত্যেকেরই পকেটে কলম। শুধু কি পকেটে? পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখবার জন্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পণ্ডিত মশাই কোথায় কলম গুজে রাখতেন? দার্শনিক তাকেই বলি। দার্শনিক কাকে বলি? যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম, তার কোথায় কলম ছিল? তার কলম ছিল পায়ের মোজায় গোজা। আজকাল কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। দেখবে পুলিশদের কাঁধের যে জায়গাটাতে স্টার থাকে, ওই জায়গাতে অনেকে একটা ছোট্ট কায়দা করে একটা কলম গুজে রাখে। আগে দেখতাম তো এরকম হয়। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, অনেকে আবার চুলেও কলম গোজেন। সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়। ভিড় ট্রামে বাসে যাতায়াতের ফলাফল। ভিড় ট্রামের মধ্যে যাতায়াত করছে, কারো পকেটের কলম গিয়ে হয়তো কোনো মেয়ের চুলের মধ্যে ঢুকে গেল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি, আপনার খোপায় কলম। এটা ব্যাখ্যা হতে পারে। আবার অনেকে এটার ব্যাখ্যা এমন করছেন যে ভিড় ট্রেনে উঠবে কোনো একটা মেয়ে, তার চুল ছাড়া ছিল, এখন কি করে চুল বাঁধবে, তার কাছে কলম ছিল, সে কলমটাকে কাটার মতো ব্যবহার করে খোপা করে আর কি বাসে উঠেছে। এটাও ব্যাখ্যা করেন অনেকে। দুরকম ব্যাখ্যাই আমি তোমাদের বলে দিলাম। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়েস্ত চিনি, গোপেতে রাজপুত। তাদের বুক পকেটে আর কি কলম থাকবে, আমরা বুঝে যাব এরা কায়েস্ত, এরা ব্রাহ্মণ ক্ষত্রিয় নয়, এরা কায়েস্ত। আর যাদের গোপ থাকবে বুঝে যাব এরা রাজপুত। এখন কলম বা গোফ কোনো কিছুই বিশেষ কারণ নয়, অর্থাৎ কলম গোফ যে কেউ এখন রাখতে পারে। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। কার পেটে কত অক্ষর যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশের সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। আমি জানি আমাদের দেশের সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সবার হয়ে গেছে, এটা একদম সর্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা, এতই সর্বভোগ্য, মানে সবার ভোগ করার উপকরণ হয়ে গেছে যে পকেটমারেরা এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কাদের কাছে? পকেটমারেদের কাছে। কেন কলম আজ এতই সস্তা এবং সর্বভোগ্য যে এই কলম আজ পকেটমারদের কাছে অস্পৃশ্য? পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। বাংলায় একে এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। ফাউন্টেন পেনের বাংলা নাম কি? ঝর্ণা কলম। নামটা কার দেওয়া? রবীন্দ্রনাথের দেওয়া। পরের অনুচ্ছেদটা, এই ছোট্ট 4-5টা লাইন তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। টেস্ট, ফাইনাল, ফার্স্ট সামেটিভ সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ। ফাউন্টেন পেন কিভাবে আবিষ্কার করা হয় সেটাই। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালে আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে, ধরো কোনো একটা কন্ট্রাক্টে সাইন করবে। দলিল কিছুটা লেখা হয়েছে। এমন সময়
দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, মানে কালি পড়ে গেল, কালিও শেষ, তারপর তাদের দলিলটাও নষ্ট কালি পড়ে। তিনি আর কি ছুটলেন কালি আনতে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সইসাবুত সঙ্গ করে, অর্থাৎ সিগনেচারটা করে টোরে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। সহজভাবে আর কি লুইস অ্যাটসন ওয়াটারম্যান একজন ব্যবসায়ী ছিল। তিনি অন্য আর এক ব্যবসায়ীর সঙ্গে একটা ডিল করছেন। তিনি লিখতে গেছেন, কালি উল্টে তাদের সেই চুক্তিপত্রের ওপর পড়ে গেছে, চুক্তিপত্রও নষ্ট, কালিও নেই। তিনি কালি আনতে গেছেন, এসে শোনেন যে অন্য একজন ডিল করে সেই ডিল ফাইনাল করে চলে গেছেন। তখন বিমর্ষ ওয়াটারম্যান, দুঃখী ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এই সমস্যার একটা বিহিত করতে হবে। কোন সমস্যা? কালি ঢেলে পড়া আর কালি ফুরিয়ে যাওয়া, এই সমস্যাটার একটা সমাধান করতে হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। তার ভাবনায় তিনি অনেক ভাবনা চিন্তা করে, অনেক গবেষণা করে তৈরি করলেন ফাউন্টেন পেন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। এই প্যারাটাও যথারীতি গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। প্রাবন্ধিকের প্রথম ফাউন্টেন পেন কেনার বর্ণনা। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। তোমরা ইতিহাসে পড়েছ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা হয়েছিল ওই 1939 থেকে 45 পর্যন্ত। তো দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম। ধরো তুমি কোনো একটা কেকের দোকানে গেলে, আধুনিক কেক। দোকানদার বলল আপনার কোন কেক চাই। এবার তুমি তো জানো না কোনটাকে কি বলে, তুমি ভ্যাবাচাকা খেয়ে যাবে যে কি বলবো, কোন কেকটা, ওই লাল কেকটার নাম কি, নীল কেকটার নাম কি, আমি তো জানি না। সেম, ওনাকে দোকানদার বলছে কোন কলম, উনি বলতে পারছেন না, ভ্যাবাচাকা খেয়ে গেছেন। তিনি আউড়ে চলেছেন, অর্থাৎ দোকানদার কবিতার মতো করে বলে চলেছেন কি কি, পার্কার পেন, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, এইগুলো জিজ্ঞেস করলো। সঙ্গে কোনটার কি দাম তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। অর্থাৎ দোকানদাররা তো খরিদ্দার নিয়ে চলাফেরা করে, তিনি মুখ দেখেই বুঝতে পারলেন যে প্রাবন্ধিকের কাছে বেশি টাকা নেই। তখন তিনি বলছেন, তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম। পাইলট কোন দেশের কলম, কিন্তু দারুণ। বলেই এই পেনটা কতটা ভালো বোঝাতে উনি কী করলেন দেখো, মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কার্ডবোর্ডের ওপর। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে, ভঙ্গিটা ঠিক সেই রকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে, দু এক ছত্র লিখেও দেখিয়ে দিলেন। আমি সেই দিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম। পরে নামি দামি আরও নানা রকম নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। অর্থাৎ তিনি গেছেন, দোকানদার বুঝতে পারলেন এর পকেটে টাকা নেই, বললেন এই সস্তার পাইলটটা নাও, খুব ভালো। বোঝাতে তিনি আর কি মুখটা খুলে কলমটা ছুঁড়ে মারলেন টেবিলের পাশে রাখা একটা বোর্ডে, কার্ডবোর্ডে। বোর্ডের মধ্যে কলমটা গেঁথে গেল। তিনি টেনে খুলে দেখালেন, এই দেখো কলমের নিব ভাঙেনি, একদম ঠিকঠাক আছে, লিখেও দেখালেন। প্রাবন্ধিকের মনে হলো, আরে বাবা, এ তো একটা জাদু পেন। তখন তিনি সেই জাদু পাইলট কিনে বাড়ি ফিরেছিলেন। কেমনভাবে দোকানি খেলা দেখিয়েছিল, সার্কাসে দেখবে একটা লোককে দাঁড় করিয়ে রাখে, আর একজনের চোখ বন্ধ করে দেয়, ছুরি মারতে বলে। লোকটা ছুরি মারে, ওই যে লোকটাকে আটকে রাখা হয়েছে তার কিন্তু গায়ে কোথাও কোনো রকম ছুরি আটকায় না। ওইভাবেই আর কি উনি কলম ছুঁড়ে মারা খেলাটা দেখিয়েছিলেন। তারপর তিনি ওই কলম কিনে প্রাবন্ধিক বাড়িতে আসেন। পরবর্তীকালে তিনি অনেক পেন কিনেছেন, কিন্তু তার জীবনের প্রথম ফাউন্টেন পেন যেটা তিনি কিনেছিলেন সেটাকে তিনি অনেক দিন বাঁচিয়ে রেখেছিলেন। তারপর কি বলছে, ফাউন্টেন পেনের এক বিপদ। ফাউন্টেন পেনের বিপদ কি, তার লেখককে নেশাগ্রস্ত করে। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক শৈলাজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাবন্ধিককে কে তার ফাউন্টেনের সংগ্রহ দেখিয়েছিলেন? বিখ্যাত লেখক শৈলাজানন্দ। তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, শৈলাজানন্দের পুরো নাম শৈলাজানন্দ মুখোপাধ্যায়। তারপর কি, ডজন দুয়েক তো হবেই, পার্কার ছিল বেশ কয়েক রকম। শৈলাজানন্দের ফাউন্টেন সংগ্রহে কত কলম ছিল? ডজন দুয়েক। তার মধ্যে অধিকাংশই ছিল
পার্কার ব্র্যান্ডের পেন। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে। শরৎদা মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় দুজন সাহিত্যিকের নাম বলো যাদের ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর শৈলজানন্দ মুখোপাধ্যায়। পরের প্যারা, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। আমাদের ঝর্ণা কলম, গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলম। বাঁশ বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরের হাই স্কুলে ভর্তির পর। প্রাবন্ধিক কবে বাঁশের কলম বা কঞ্চির কলমকে ছুটি দিয়েছিলেন শহরের হাই স্কুলে ভর্তির পর। কালি বানানোও বন্ধ তখন। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালির ট্যাবলেট বা বড়ি গুলে দিয়ে। তখন তারা আর ওই সেই কড়াইয়ের নিচ থেকে কালি টালি তুলে কালি বানাতো না। তখন কালি তৈরি করার জন্য বড়ি পাওয়া যেত, সেটা জলে মেশালেই জলটা কালি হয়ে যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তৈরি রেডিমেড কালি, যে দোয়াতের মধ্যে কালি ভরা, এরকম কালিও পাওয়া যেত। তাদের বাহারি সব নাম যদি বলে দুটি কালির নাম লেখো, কাজল কালি এটা একটা নাম, কাজল আর কালি কিন্তু আলাদা নয়। কাজল কালি, সুলেখা ইত্যাদি। আর বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব ও হ্যান্ডেলও ছিল রকমারি। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল একসময়, সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি। উন্নত নিবের কলম, নিবগুলি কি কি দিয়ে তৈরি হতো বিদেশি উন্নত নিবগুলি? তাহলে এটা লিখে দেবে, কচ্ছপের খোল অথবা গরুর শিং, খুব টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিঙের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি, আরও পোক্ত করা হতো। ফাউন্টেন পেনকে কিভাবে পোক্ত করা হতো? তাকে হিরে, প্লাটিনাম এগুলো দিয়ে মুড়ে পেনটাকে আরও পোক্ত করা হতো, আরও দামি করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজার ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। এভাবেই সস্তা দামি নানা ধরনের ফাউন্টেন পেন মার্কেটে ছাড়া হলো। আস্তে আস্তে দোয়াত কলম হারিয়ে গেল। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিস আদালত থেকে উধাও জোড়া দোয়াত কলম। আগেকার দিনে এই রকম জোড়া দোয়াত কলম রাখার আর কি পেনদানি পাওয়া যেত, এগুলোও উধাও হয়ে গেল। সেগুলো সাজিয়ে রাখবার আসবাব কোনগুলো? জোড়া দোয়াত কলম। কালির আধার, ব্লটিং পেপার সব। একসময় লেখা শুকোনো হতো বালি দিয়ে। আগে যেহেতু কালির ব্যবহার হতো, কালি অতিরিক্ত পড়ে গেলে বালি দিয়ে লেখা শুকোনো হতো। পরে ব্লটিং পেপারে, পরে এমন এক ধরনের কাগজ যে কাগজগুলো আর কি কালি শুষে নিত। তাহলে কালি কিভাবে শুকানো হতো? প্রথমে বালি, পরে ব্লটিং পেপার। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটি অনুষ্ঠান। 2024 সালের মাধ্যমিক পরীক্ষাতে এই লাইন তুলেই কিন্তু প্রশ্নটা করা হয়েছিল, যে বড় প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি একটি ছোটোখাটো অনুষ্ঠান, কেন এই কথা বলা হয়েছে সেটাই। এবার প্রাবন্ধিক আমাদের সামনে দোয়াতের বর্ণনা দেবেন। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সোলিনের, শ্বেতপাথরের, জেডের, ব্রোঞ্জের, পিতলের, ভেড়ার শিংয়ের, এমনকি সোনারও। অর্থাৎ দেখো কত ধরনের আর কি দোয়াত হতে পারে। পোর্সোলিন মানে চীনামাটি, জেড মানে হচ্ছে সাদা, নীল, সবুজ রঙের পাথর বিশেষ যেগুলো অলংকার তৈরিতে ব্যবহৃত হয়। পিতল তোমরা জানো আর কি, এই রকম বিভিন্ন জিনিসের আর কি দোয়াত তৈরি হতো। গ্রামে কেউ দু একটা পাঁশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করে বলতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। আগেকার দিনে কেউ যদি গ্রামে পাশ করতো, বুড়ো বুড়িরা তাকে আশীর্বাদ করে বলতো, বাবা বেঁচে থাকো, তোমার সোনার দোয়াত কলম হবে। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলুম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। প্রথম দিকে প্রাবন্ধিক ভাবতেন দূর ওসব মিথ্যে কথা, সোনার দোয়াত হয় নাকি। কিন্তু পরে তিনি জেনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেজদা, হেমেন্দ্রনাথ ঠাকুরের পুত্র রিতেন্দ্রনাথ ঠাকুর, তাঁর সন্তান ছিলেন শুভগেন্দ্রনাথ ঠাকুর। শুভগেন্দ্রনাথ ঠাকুরই হচ্ছে
শুভ ঠাকুর, তার কাছ থেকেই প্রাবন্ধিক দেখেছিলেন সোনার দোয়াত। সাহিত্য ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছি, এই সব দোয়াতকালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন অর্থাৎ ইংরেজি সাহিত্যের কবিরা, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস অর্থাৎ সংস্কৃতের আর কি লেখকরা, কিংবা কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বাংলা সাহিত্যের লেখকেরা সব অমর রচনা লিখে গেছেন। হায়, কোথায় গেল সেসব দিন! এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝি যায় যায়। প্রাবন্ধিক তো দেখালেন কেমনভাবে কঞ্চির কলম, দোয়াত কলম, পালকের কলম, ফাউন্টেন পেন এসছে, আজ তাও চলে যাচ্ছে। কেন? কম্পিউটারের আর কি দৌরাত্মে। এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিকলিকে, এই যে আমরা যেগুলো দিয়ে আর কি লিখি, লিকলিকে রিফিলে কে কতদূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না, একটা বিদেশি কাগজের ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বিদেশি কলমের বিজ্ঞাপনে কত রকম নিবের কথা বলা ছিল? তারা লিখেছিল আমাদের কাছে 700 ধরনের নিবের কলম রয়েছে। কেমন কেমন নিব একটু পড়ে নিই। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বা হাতে লেখে তাদের জন্য, এক কথায় বলতে গেলে সব ধরনের লেখকদের জন্য আলাদা আলাদা নিব। তোমরা দেখবে কোনো একটা শ্যাম্পু সবুজ কালারের, নীল কালারের, হলুদ কালারের, বলবে যাদের চুল সিল্কি করতে চাও তারা এটা নাও, যাদের চুলের ড্যান্ড্রাফ তারা এই কালারটা নাও, যাদের চুল কার্লি তারা এইটা নাও। এই রকম মানে বলা হতো যে বিভিন্ন ধরনের মানুষদের জন্য বিভিন্ন ধরনের নিব। যারা বাহাতে লেখেন তাদের জন্য, যারা শুনে শুনে লেখেন, আগেকার দিনে তো জেরক্স মেশিন ছিল না, অনেকে স্টেনোগ্রাফারের কাজ করতো, শ্রুতি লেখকের, একজন বলে দিত আর একজন লিখত, তাকেই বলা হতো শ্রুতি লেখক। এটা দেয় স্টেনোগ্রাফার কারা? শ্রুতি লেখকেরা। সবার জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলেরই দাবি মেটাতে তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করবার জন্যও ব্যবস্থা ছিল। একটি কলমের দাম ধার্য হয়েছিল 2500 পাউন্ড। দামি কলমটির দাম কত ধার্য হয়েছিল? 2500 পাউন্ড। প্রাবন্ধিক যখন এই প্রবন্ধ লিখেছেন সেই সময় 1 পাউন্ড সমান সমান 75 টাকা। সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়, সেই কলমটার বডি ছিল আর কি সোনার, আর হীরের হৃদয়, কলমের মাঝখানে একটা হীরে বসানো ছিল। সোনায় গড়া, হীরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই। দামি বল পয়েন্ট পেনও আছে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে, সব আজ ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। জাদুঘর মানে মিউজিয়াম। মিউজিয়ামে কি থাকে? যা নেই, পুরনো দিনের অনেক কিছু সংরক্ষণ করে রাখা থাকে। প্রাবন্ধিকের মনে হচ্ছে এই কলমকে কম্পিউটার যেন তাড়িয়ে ছাড়বে, কম্পিউটার যেন প্রতিজ্ঞা করেছে কলমকে তাড়িয়ে মিউজিয়ামে পাঠিয়ে দেবে। ফলে আমার মতো কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। ফলে আমার মতো যারা আর কি আমরা কলম দিয়ে লিখতে ভালোবাসি, আমরা অনেকেই বিপন্ন বোধ করছি। বিপন্ন মানে বিপদগ্রস্ত বোধ করছি। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। লাইনটা দিয়ে বলল যে এটা কার উক্তি বা এটা কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী উপন্যাসে এই কথাটা লিখেছিলেন। কলমের দিনও কি ফুরোলো? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। কার ঠাঁই পাকা? কলমের। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। এই জায়গা থেকে কিন্তু একটা বড় প্রশ্ন আসতে পারে। ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী কারা? তাদের সম্পর্কে কি বলা আছে খুব ভালোভাবে বোঝো। আমি তোমাদের বোঝাই, দেখবে অনেকে খুব সুন্দর হাতের লেখা দিয়ে, আমি ধরো আমরা নর্মাল ক খ যেমন লিখি তেমন না, অনেকে খুব সুন্দর করে একদম মানে বিভিন্ন অঙ্গভঙ্গি করে, বিভিন্ন পেঁচিয়ে হাতের লেখায় বিভিন্ন লেখা লেখে, তাদের ওই লেখাগুলোকে বলা হয় ক্যালিগ্রাফি। তো যারা ওইভাবে সুন্দর হাতের লেখা করে লিখতেন তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট। লিপিটা যাদের কাছে শিল্প ছিল, অর্থাৎ লিপিকুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। মুঘল দরবারে এইসব ক্যালিগ্রাফিস্টদের খুব সম্মান করা হতো। শুধু কি মুঘল? শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই। আমাদের এই বাংলা মুলুকেও
রাজা জমিদারেরা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণ অর্থাৎ খাওয়া থাকা পড়ার ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থরাও লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। আগেকার দিনে জেরক্স নেই, তাই তাদের ডেকে বলতো আপনারা এই বইটা আমাকে নকল করে দিন, মানে এই বইটা লিখে দিন। তারা লিখে দিত। এসব পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। একটা সংস্কৃত লাইন, সমানি সমশিষ্যানি ঘনানি বিরলানি চ, অর্থাৎ সব অক্ষর সমান, প্রতিটা ছত্র মানে প্রতিটা প্যারা সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। এটা দিতে পারে সমানি সম এর বাংলাটা কি? এক একজনকে যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। এই লিপি কুশলীদের নিয়ে কি কি বলা হয়েছে এটা কিন্তু ভালো করে মনে রাখবে। কি বলা হয়েছে? মোঘল দরবারে এদের সম্মান ছিল, বিশ্বের সমস্ত দরবারে এরা সম্মানিত হতো, বাংলার রাজা জমিদাররা এদের ভরণ পোষণের দায়িত্ব নিত, এমনকি সাধারণ গৃহস্থরা পর্যন্ত এদের ডেকে আর কি বই নকল করাতো। কিন্তু এদের ইনকাম খুব কম ছিল। 4 খণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে একজন পেয়েছিলেন নগদ 7 টাকা, মাত্র 7 রুপিস। 4 খণ্ড রামায়ণ সে দেখে দেখে কপি করেছিল। কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখেছেন, খুব ইম্পর্টেন্ট, 19 শতকে 12 আনায়, 8 আনা মানে 50 পয়সা, 16 আনা মানে হচ্ছে তোমার 1 টাকা, 12 আনায় মানে 1 টাকারও কমে 32,000 অক্ষর লেখানো যেত। তবে পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকারের কত না গর্ব। অনেক পুঁথি, খবরদার এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে, এমনটা বলতেন সেই লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্টরা। তারা হয়তো ইনকাম কম করতেন, কিন্তু নিজের তৈরি পুঁথি নিয়ে, নিজের তৈরি লেখা নিয়ে তারা অনেক গর্ব, অনেক অহংকার করতেন। সেগুলোকে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ যাতে চুরি না হয় তার জন্য কিন্তু তারা সজাগ থাকতেন। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। অনেক স্কুলে এই লাইনটা তুলে প্রশ্ন করা হয়। তোমরা 9-এ পড়েছ, রুসো, ভলতেয়ার, মন্তেস্কু যুদ্ধ করেননি, বিপ্লব ঘটাননি, তাদের লেখনীর দ্বারা সমাজকে বদলেছিলেন, একটা বিপ্লবকে ঘনিয়ে এনেছিলেন। তাই কথায় আরও একটা কথা বলে যে কলম তলোয়ারের চেয়েও শক্তিধর, অসির চেয়ে মসি বড়। অসি মানে তলোয়ার, মসি মানে আগেই বলেছি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, মসি মানে হচ্ছে কালি, মানে তলোয়ারের চেয়েও কালির জোর বেশি, কলম দিয়ে সমাজ বদলে দেওয়া যায়। তাই বলছে কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে বেশি শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়। দেখো, খাতা কলমের সঙ্গেও ব্যারেল কার্টিজ শব্দটা শোনা যায়, আবার অস্ত্রের সঙ্গেও। ব্যারেল মানে বন্দুকের নল, আবার ব্যারেল মানে কলমের যে নল থাকে যেখানে আর কি শিস ভরো সেটা। কার্টিজ মানে কার্তুজ, বন্দুকের মধ্যে যেটা ব্যবহার করা হয়। আবার কার্টিজ মানে কার্টিজ পেপার। বলা হচ্ছে কলম, ফাউন্টেন পেন আভাসে ইঙ্গিতে বোঝাতে চায় আমি তলোয়ারের চেয়েও শক্তিধর, তাই তলোয়ারেরই নানা রকম শব্দ তার ক্ষেত্রে প্রযুক্ত হয়। এটা আর কি প্রাবন্ধিক বলেছেন। কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছয়, তার মানে কি কখনো কখনো বারুদ জ্বলেছে, কখনো কখনো বিদ্রোহ বা বিপ্লব বা যুদ্ধ হয়েছে, সে খবর কানে এসে পৌঁছয়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যিই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, দেখব অনেকে এমন আছেন, এমন এত সফট হৃদয়, তারা কলম দিয়ে লিখতেন, কিন্তু তারা তাদের প্রতিপক্ষ, তাদের শত্রু যে মিথ্যাচারী, ক্রূর, অত্যাচারী, তার সঙ্গে তারা কিন্তু অস্ত্র হাতে লড়েছেন। অর্থাৎ যে লিখতে জানে, কলম ধরতে জানে, সে অস্ত্রও ধরতে জানে। কলকাতার ইতিহাসে এমন ডুয়েল বা এমন দ্বৈরথের কাহিনী আছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। খুব ইম্পর্টেন্ট, আমাদের কালের সমস্ত লেখকই কলমে লেখেন। অনেক ধরে ধরে, অনেক চেষ্টা করে, অল্প অল্প করে টাইপ করতেন অন্নদাশঙ্কর রায়, এটা দেয়। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে। আচ্ছা, কেমন লাগছে আমার এই আলোচনা, দীর্ঘ এই ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর তুমি একটা কথা মন থেকে আমি তোমায় বলছি, জানো তো,
তোমাদের অনেক বন্ধু বান্ধবীর এটা বুঝতে অসুবিধে হয় এই প্রবন্ধটা, তাদের কাছে প্লিজ ভিডিওটা হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটা দেখে গোটা প্রবন্ধটা 1 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ আত্মস্থ করে নিতে পারে। তোমাদের কাছে এই অনুরোধ রইল। অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেন সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একজন, যিনি নিবের কলম দিয়ে লিখতেন। তিনি কে? সত্যজিৎ রায়। তার অনেক সুন্দর সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি ছিল লিপি শিল্প। তিনি কিন্তু নেশাদ্রব্যের নেশা করতেন না, মানে মদ বিড়ি সিগারেট। তার ছিল স্বাস্থ্যকর এবং সুন্দর নেশা। তার মধ্যে একটা নেশা ছিল লিপি শিল্প। লিপি শিল্প মানে কি? তিনি একটা লেখাকে দিয়ে সুন্দর করে আর্ট আঁকতেন। হয়তো অ লিখলেন, অ দিয়ে একটা পাখি এঁকে দিলেন, এই রকম। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই স্বাভাবিক। যার হাতের লেখা অত সুন্দর, যার অক্ষরের মধ্যে শিল্প আছে, তার সঙ্গে যে তিনি যে শিল্পী মনের মানুষ হবে, তার সঙ্গে যে অন্য শিল্পের সম্বন্ধ থাকবে, এটা বলাই বাহুল্য। কে না জানে রবীন্দ্রনাথ বেশি বয়সে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন। তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। এটার মানে বলি, পাণ্ডুলিপি কাকে বলে? লেখকেরা মূল যে কাগজে গল্প কবিতা লেখেন, সেই মূল কাগজটাকে ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি বলা হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর কী করতেন? ধরো একটা কবিতা লিখেছেন, কিছু কাটার দরকার হতো, সেখানে কাটতেন। তিনি একবার এই রকম কাটতে কাটতে সেখানেই আনমনে সাদা কাগজের ওপর কাটতে কাটতে তিনি ছবি এঁকে ফেললেন। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কিভাবে হয়েছিল আশা করি তোমরা পারবে। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। অনেক স্কুলে আর কি পরীক্ষাতে এই লাইন তুলেও প্রশ্ন হয়, স্কুলে যদি করায় এটা তোমরা দেখতে পারো। আমি কালি খেকো কলমের ভক্ত বটে। হ্যাঁ, আমি মানছি, আমি ওই দোয়াত থেকে যে কলমে কালি ভরে লেখা লাগে ওই ওই জিনিসের ভক্ত। কিন্তু তাই বলে ফাউন্টেন পেন কিংবা বল পেন, বল পেন মানে আমরা যেটা দিয়ে লিখি, আর ফাউন্টেন পেন মানে ওই যে মুখ থেকে আর কি ঝাড়া দিলে যে কালি বেরিয়ে যায় যে কলমগুলো, ফাউন্টেন পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি, মানে ইতিমধ্যেই আমি নিজে বল পেন দিয়ে লিখি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, একটা ফরাসি প্রেমের কবিতা। প্রেমিকাকে প্রেমিক বলছে, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। কথাটা কোন প্রসঙ্গে বলা? এখানে আর কি ফাউন্টেন পেন বল পেনকে বলছে। ফাউন্টেন পেন বলছে, হে বল পেন, তুমি সবল, আমি ফাউন্টেন, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু, তুমি বল পেন আমাকে যদি হত্যা করতে চাও, আমি ফাউন্টেন পেন বলছি আমি মৃত। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গিয়েছিল খুনির ভূমিকায়। কবে? দুটো লাইন গোলাবে না। আগে লাইন ছিল কি, যে কলম সেদিন খুনিও হতে পারে বই কি, সিরাজ কাসকার প্রসঙ্গ। আর কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়, দুটো কিন্তু আলাদা। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক। এখানে অনেকেই ভুল করে, অনেকে মনে করে ডমরুধর বুঝি একটা বইয়ের নাম। তা নয়। তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের বিখ্যাত একটা বই হলো কঙ্কাবতী। এই বইয়ের একটা ক্যারেক্টারের নাম হলো কঙ্কাবতী। আর একটা বই হলো ডমরুচরিত। সেই ডমরুচরিতের একটা ক্যারেক্টারের নাম ডমরুধর। এখানে কিন্তু সেই ক্যারেক্টার দুটোর কথা বলা হয়েছে, যে তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী আর ডমরুধর চরিত্রের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। এই লাইন থেকেও প্রশ্ন হয়। এই ছিল সম্পূর্ণ আলোচনা। কেমন লাগলো আজকের ভিডিও আমাকে লিখে জানিও। তোমাদের জন্য ফার্স্ট সামেটিভের সাজেশন কিন্তু অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, সেটা দেখে নিও। এছাড়াও সমস্ত গল্প কবিতা আমি লাইন ধরে ধরে আলোচনা করে ভিডিও পোস্ট করে দিয়েছি। আগামীতে আরও নতুন নতুন ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য আমাদের সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমার মনের কথা নিঃসংকোচে কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো। ভিডিওটা এতক্ষণ ধরে দেখবার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।